মতিউরের যোগসাজশেই শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। এ বিষয়ে আরো জানাতে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রতিদিনই আমরা দেখছি যে দুর্নীতিবাজদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই যে আরজিনা খাতুনের কথা আমরা বলছি, এত সম্পদের মালিক তিনি কিভাবে হলেন? আসলে দেখেন, দুর্নীতি হচ্ছে এটা একটি জ্যামিতিক ভাবে বৃদ্ধি পায়। সেটা হচ্ছে দুর্নীতি কখনো একা করা যায় না, দুর্নীতি একটি সিস্টেমের মাধ্যমে হয়। একটা চেইনে যে কয়জন লোক থাকে, সেই কয়জন লোক যখন সম্মতি হয় যে তারা একটি কাজ বেআইনিভাবে করবেন এবং এখান থেকে অর্থনৈতিক সুবিধা নেবেন, তখনই দুর্নীতি হয়। এই চেইনের মধ্যে যদি একজন লোকও বেঁকে বসে, তাহলে কিন্তু সেখানে দুর্নীতি হয় না, করাটা কঠিন হয়ে যায়। তো আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এই যে আরজিনা খাতুন এবং মতিউর রহমানের সাথে যে ব্যক্তিগত যে সম্পর্ক জায়গাটা, সেই জায়গা থেকে তারা আসলে ওখানে যে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মূলত তারাই নিয়ন্ত্রণ করতেন, এই আরজিনা খাতুন। তার বিরুদ্ধে আমি যখন অনুসন্ধান শুরু করার পরে আমি তার সাথে কথা বলেছি। কথা বলার পরে অভিযোগ যেভাবে এসেছে, আমরা সাধারণত একটা অভিযোগ পেলে সব অভিযোগ ওইভাবে আমরাও বিশ্বাস করি না, যাচাই বাছাই করি। তার ক্ষেত্রে আমার কাছে একটু, যখন তিনি বললেন যে অভিযোগ একেবারেই তার পরিবার থেকে এগুলো বেরিয়ে আসছে তথ্যগুলো, তখন আমার কাছে এটি আরও ভয়ঙ্কর মনে হয়েছে। কারণ আপনার ঘর থেকে যদি কোনো তথ্য বেরিয়ে আসে, বুঝতে হবে সেটি সঠিক তথ্য। এই তথ্য মানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গায় এই যে একজন কর্মকর্তা, স্পেসিফিকলি অভিযোগগুলোতে বলে দেওয়া আছে যে তিনি কোন সময়, কোন সালে, কবে, কোন তারিখে তিনি কোন জায়গা থেকে স্বর্ণ কিনেছেন। তার এখানে একটি অভিযোগ আমি যদি আপনাকে বলি, যেটি উল্লেখ আছে সেটি হচ্ছে তিনি আপন জুয়েলার্সের উত্তরা শাখা থেকে 100 ভরি স্বর্ণ কিনেছেন। এটি তিনি যেটি মিন করেছেন, তার কথায় মনে হয়েছে যে তার হাজব্যান্ড বলেছেন, এই অভিযোগগুলো দিয়েছেন। যেহেতু তার সাথে এনবিআর কর্মকর্তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেখানে তাদের পারিবারিক একটি কলহ হতে পারে। যদি তারই দেওয়া তথ্য হয়ে থাকে, তাহলে এই তথ্যটা আমাদেরকে আপাতত বিশ্বাস করে নিতে হবে, যেহেতু কোন শাখা থেকে কিনেছেন। এবং তিনি মিরপুরে যে ডায়মন্ড ওয়ার্ল্ড আছে, সেখান থেকে 50 ভরি ডায়মন্ডের অলংকার কিনেছেন। এখন এই যেগুলো কিনেছেন, এগুলো কেনার জন্য টাকার প্রয়োজন হয়েছে। তার যে বেতন, সেই বেতনে আমার মনে হয় না এগুলা এত অলংকার তিনি কিনতে পারেন। সেই জন্য তিনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন। আর আশ্রয় নেওয়ার জন্য তাকে যে শেল্টার দিয়েছেন, তার যে শেল্টার দাতা, সেটি হচ্ছে যাই এই যে মতিউর রহমান সাহেব। সেই মতিউর রহমানরা যখন শেল্টার দেয়, তখন আসলে নিচের যে সমস্ত কর্মকর্তারা থাকে, তারা দুর্নীতি উদ্বুদ্ধ হয়, সুযোগ পেয়ে যায়, দুর্নীতির বিস্তার আরও বাড়ে। আর আমি আরেকটি কথা বলে, সেটি হচ্ছে আমরা আজকের এই নিউজে সেটি আনে নাই। এই যে আরজিনা খাতুন, তিনি শুধু মতিউর না, আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, এনবিআরের আরও বড় কর্মকর্তা আরও জায়গায় এখনো দায়িত্বে আছেন, তার সাথেও তার ব্যক্তিগত একই রকম সম্পর্ক আছে। তো মহিউদ্দিন, আপনি বলছিলেন যে আসলে দুর্নীতি একা একা করা যায় না, এর মধ্যে একটা চক্র থাকে, একটা সিন্ডিকেট থাকে। সিন্ডিকেট কিংবা চক্র কারা নিয়ন্ত্রণ করে? সিন্ডিকেট চক্র মূলত নিয়ন্ত্রিত হয় যে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে। ওইখানে তারা তাদের স্বার্থে এই সিন্ডিকেটগুলো গড়ে নেয় এবং পরবর্তীতে তারা হয়তো আরও উপর থেকে শেল্টার নেয়। শেল্টার নেওয়ার জন্য আমাদের দেশে যেগুলো অলরেডি প্রচলিত, সবাই জানে, তারা সেই জন্য উপঢৌকন দেওয়া হয়। উপরের দিকে দেখা যায় এখানে যদি 500 কোটি টাকার দুর্নীতি হয়, সেই জায়গা থেকে 100 কোটি টাকা, যেই জায়গাগুলো থেকে ব্যারিকেড দেওয়ার সম্ভাবনা আছে, যেই জায়গাগুলো থেকে ডিস্টার্ব করলে তারা দুর্নীতি করতে পারবে না, ওই সমস্ত জায়গাগুলোতে তারা এই সমস্ত টাকাগুলো পাঠিয়ে দেয়। যার কারণে এই লোকগুলো লাগাম টেনে দেওয়া হয় না, তাদেরকে আরও সুযোগ করে দেওয়া হয় দুর্নীতি করার। আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো কি দুর্নীতির শেকড়ে পৌঁছাতে পারছে না? দুর্নীতির শেকড়ে পৌঁছানোর এখন আপনি যেটি দেখছেন, সেটি হচ্ছে ওই যে আপনার একটি সমুদ্র থেকে এক ফোঁটা পানি যেরকম, সেটি মনে হচ্ছে। সর্বোচ্চ আপনি যদি এখন হাতে গোনা কয়েকজনের নাম বলেন যেগুলো আলোচনা হচ্ছে, এদের সংখ্যা 6-7 জন, 8 জন, 10 জন মধ্যে আছে। আর আপনি যদি এটি দুর্নীতি দমন কমিশনের কথা বলেন, সেই সংস্থার মধ্যে আপনার অনুসন্ধান চলছে কত, আপনার 2,500-এর মতো, 2,500 লোকের অনুসন্ধান চলছে। আর মামলা তদন্ত চলছে 4,000-এর মতো। সব মিলে আপনার 6,000-7,000 লোক। আপনি যদি শুধু ঢাকা শহর একটি গলিতে দাঁড়ান, দুর্নীতি দমন কমিশনের সামনে যে গাড়িগুলো চলে, আপনি যদি ওখানে দাঁড়িয়েও যদি জিজ্ঞেস করেন, তাহলেও আপনি প্রতিদিন 200 থেকে 300 লোক পাবেন যাদের আয়ের সাথে ব্যয়ের কোনো সম্পর্ক নাই এবং তাদের যে সম্পদ সেটার কোনো সম্পর্ক নাই। এটি একেবারেই সামান্য। এটা শেকড়ে তার আমার মনে হয় না এখনও যাচ্ছে। যদি যেভাবে এখন শুরু করেছি, এটি যদি অব্যাহত থাকে এবং কোনো জায়গা থেকে যদি ওহী নাজিল না হয়, তাহলে হয়তো দীর্ঘমেয়াদী অভিযানটা অব্যাহত থাকলে আমার মনে হয় যে সে করে যেতে পারবে। ওহী নাজিলের যে প্রসঙ্গের কথা আপনি বলছিলেন, কোথা থেকে ওহী নাজিল হয়? আচ্ছা, সেটি আসলে অনেক গভীর আলোচনা এবং অনেক উপরে আলোচনা। এটি কোন জায়গা থেকে হয়, কিভাবে হয়, যাদের উপরে নাজিল হয় তারাও জানেন, আর যারা নাজিল করেন তারাও জানেন। তাহলে কি আমরা ধরে নেব এখনো রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে? নিঃসন্দেহে। আপনি যেই কজন দেখেছেন একেবারেই ছোট। আপনি যেটি বলছেন যে 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা যে কয়েকটা এসেছে, এটা নিয়ে আমরা মিডিয়ার লোকজনও খুব লাফালাফি করছে, মানুষও খুব তৃপ্তির ঢেকুর তুলছে। আসলে আপনি আরও ভিতরে যান, আপনি যদি এটি আমলাদের থেকে বের হয়ে আপনি রাজনীতিকদের কাছে যান, আপনি তারপরে ব্যবসায়ীদের মধ্যে ঢুকেন, আপনি দেখবেন আরও বড় বড় রহস্য বের হয়ে আসবে।
এদের কাছ থেকে। দুদকের প্রসঙ্গে আপনি বলছিলেন মহিউদ্দিন, আমরা দেখছি যে দুদক অনেকের বিষয়ে তদন্ত করছে কিংবা অনুসন্ধান করছে, কিন্তু অভিযুক্তরা এরই মধ্যে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। শাস্তি নিশ্চিত করবে কে? আমার কাছে এখন দুর্নীতি দমন কমিশন যেভাবে ড্রাইভ দিচ্ছে, আমার কাছে এই ড্রাইভে কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। সেটি হচ্ছে, ধরেন তারা মামলা করছে অথবা অনুসন্ধান করছে। দুর্নীতি দমন কমিশন কিন্তু কোনো আসামিকে গ্রেফতার করার জন্য মামলা করা লাগে না, তারা অনুসন্ধান পর্যায়ে গ্রেফতার করতে পারে। যেই কয়েকটি আলোচিত মতিউর বেনজির থেকে শুরু করে যে কয়েকটি অভিযোগ তারা অনুসন্ধান শুরু করেছে, তারা কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। তো সেই জায়গায় এবং সম্পদগুলো জব্দ করছে। আমরা যদি দেখি বিআইডব্লিউটির এক কর্মকর্তার সম্পদ জব্দ করেছে, হয়তো আগামী সপ্তাহে আরেকজন কর্মকর্তার সম্পদও জব্দ হবে। কিন্তু সেটি হচ্ছে, কিন্তু আসামিগুলোকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? দুদকের এই এখতিয়ার কিন্তু রয়েছে যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সে জারি করতে পারে এবং হচ্ছে গ্রেফতারের একটা এখতিয়ার রয়েছে। এখতিয়ার রয়েছে এবং দুদকের কিন্তু নিজস্ব থানাও আছে, নিজস্ব জেলখানা আছে, হাজতখানা আছে। আপনি আসামিদের ধরে নিয়ে ওখানে রাখতে পারবেন, যদি আপনার 1 রাত 2 রাত রাখতে হয় আদালতের কাছে দেওয়ার আগ পর্যন্ত, সেগুলো আছে। কিন্তু সেই সুযোগটি এখনো কেন দুর্নীতি দমন কমিশন নিচ্ছে না আমি বুঝতে পারছি না। যেহেতু সরকারের উপর থেকে বারবার করে বলে দেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন তারা দুর্নীতিবাজদের ছাড় দিবেন না। তারপরে আমার মনে হয় যে দুর্নীতি দমন কমিশনের এই সুযোগটা এখন নেওয়া উচিত এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং অনুসন্ধান শুরু করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা উচিত। তারা যেন দেশের বাইরে চলে যেতে না পারে। সম্পদ বাজেয়াপ্ত করবে সেটি ঠিক আছে, সেটি করুক, এবং তাদেরকে আইনের আওতায় আনাটাও আমার মনে হয় জরুরি হয়ে পড়েছে। সে প্রত্যাশা আমাদেরও থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মহিউদ্দিন আহমেদ। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ।